You are watching Focus Tripura and news and নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। রবিবার 12 জুলাই ত্রিপুরা শিক্ষক কর্মচারী সমিতি এইচবি রুট শাখার কমলপুর বিভাগীয় কমিটির উদ্যোগে বিভাগীয় সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধায়ক অঞ্জন দাস। এদিন মোট 25 জন শিক্ষক শিক্ষিকা স্বেচ্ছায় রক্তদান করেন। ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোডের কমলপুর বিভাগীয় সম্মেলনকে সামনে রেখে 12 জুলাই কমলপুর বয়েজ স্কুলে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। উক্ত শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুরমা কেন্দ্রের বিধায়ক শ্রী অঞ্জন দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা শ্রীমতী বিজয়লক্ষ্মী সিনহা। ডক্টর গোপীনাথ বর্মন, সংগঠনের বিভাগীয় সম্পাদক সুনীল চন্দ্র দে সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দগণও উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে। সভায় সভাপতির আসন গ্রহণ করেন শিক্ষক নেতা আলমাদ মিয়া। প্রদীপ জ্বালিয়ে মহতী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিধায়ক অঞ্জন দাস। মোট 25 জন শিক্ষক কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করেন। শিক্ষক সমিতি পরিচালিত এবারে রক্তদান শিবিরে মহিলারাও রক্তদান করতে এগিয়ে এলো। শুধু তাই নয়, আগামী 25-26 জুলাই দুদিনব্যাপী অনুষ্ঠিত হতে চলছে কমলপুর বিভাগীয় এইচবি রোডের 5ম ত্রিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনকে সামনে রেখে মহকুমার বিভিন্ন জায়গায় চলছে বিভিন্ন সামাজিকমূলক কাজ। যখন বিশ্বায়নের নামে অপসংস্কৃতি আমাদের মস্তিষ্কের বন্দরে বন্দরে বা জায়গা নেওয়ার চেষ্টা করছেন, যখন ইয়ান্তি কালচার আমাদেরকে স্বার্থপর আত্মকেন্দ্রিক করে তোলার চেষ্টা করা হচ্ছে, তখন রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত ভট্টাচার্যকে সামনে এনে সুস্থ সুন্দর পরিবেশ রক্ষা করবার জন্য যে সুস্থ চেতনার দরকার, সংস্কৃতির দরকার, এর প্রসার ঘটানোর জন্যও এই সংগঠন বিভিন্ন সময়ে এই সাংস্কৃতিক আন্দোলন সংগঠিত করে। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। চলতি বছরের 2রা সেপ্টেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে কৈলাসহর মহকুমা ভিত্তিক গণকনভেনশন অনুষ্ঠিত হয় 12 জুলাই। রবিবার কৈলাসহর টাউন হলে অনুষ্ঠিত হয় এই কনভেনশন। এনপিএমওর ডাকে উক্ত কনভেনশনে উপস্থিত ছিলেন কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা কেন্দ্রীয় বিজেপি সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন। পোস্ট অফিস সমস্ত অংশের মানুষের সমর্থনে 2রা সেপ্টেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের দিকে ঘোষণা দেওয়া হয়েছে। তার এই আহ্বানে আমাদের রাজ্যভিত্তিক সেখানে কনভেনশন অনুষ্ঠিত হয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আমাদের সমস্ত মহকুমায় আমরা কনভেনশন করব এবং এই আগামী ধর্মঘটের বার্তা আমরা যাতে তৃণমূল স্তরে পৌঁছে দিতে পারি, তার একটা রূপরেখা কর্মসূচি সেখান থেকে গ্রহণ করা হবে এবং সেই বার্তা আমরা সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আজকে এখানে কনভেনশনের আহ্বান করা হয়েছে। শুধু কৈলাসহর নয়, সারা রাজ্যে সব মহকুমায় আমাদের আগামীকালকে পরশু প্রতিদিন আমাদের এই এনপিএমওর এই কনভেনশনের প্রোগ্রাম চলছে। এটাই প্রমাণ করে দিচ্ছে গোটা দেশের শ্রমজীবী মানুষ নরেন্দ্র মোদীর ভাওতাবাজি, অতীতের কংগ্রেসের জনস্বার্থ বিরোধী নীতি, বর্তমানে এনডিএ সরকারের জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে ভারতবর্ষের 50টা ধনীর জায়গায় আর 100 জন ধনী ইতিমধ্যে হয়ে গেছে মাল্টিন্যাশনাল কর্পোরেশন। তাদের স্বার্থে যে কাজ করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম, আগামী দিন বাঁচার সংগ্রাম, এই লড়াই সংগ্রামকে আরো তীব্র থেকে তীব্রতর করার জন্য আমাদের এগিয়ে যেতে হবে এই আশ্বাস। সাধারণ কৃষক সভা এবং গণমুক্তি পরিষদের
কিষাণ ফ্রন্টের পক্ষ থেকে আগামী 2রা সেপ্টেম্বর 11টি ট্রেড ইউনিয়নের ডাকা সারা ভারত বন্ধকে সমর্থন করছে। কারণ যে পরিস্থিতি আমাদের দেশে সৃষ্টি হয়েছে এটা আর বরদাস্ত করা যায় না। আমাদের কিষাণ ফ্রন্টের বিশেষ করে যারা কৃষক 3 লক্ষের উপর আত্মহত্যা করেছে, যেটা সারা পৃথিবীর কোথাও এই ধরনের ঘটনা নেই। আজকে প্রায় 22 লক্ষ কোটি কৃষি শ্রমিক বিপন্ন, প্রতি বছর 3.5 লক্ষ কৃষক জমি হারা হচ্ছে। অন্যদিকে যারা তার দেহের বিজেপি নেতৃত্বাধীন সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আগামী 2রা সেপ্টেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমজীবী মানুষ। আর এই ধর্মঘটকে সফল করতে রবিবার এনপিএমওর ডাকে বিভাগ ভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয় খোয়াই টাউন হলে। আহত এদিনকার এই কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। দেশে আচ্ছা দিনের স্বপ্নের ফেরিওয়ালা মোদী সরকারের পরিচালনায় দেশ চলছে। দেশের অন্তত 31% মানুষের বিশ্বাসে আসীন হয়েছিল কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকার। কিন্তু 1 বছর অতিক্রান্ত হওয়ার পর সরকারের দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত করছে দেশবাসী। বিজেপি সরকার আসার পর শ্রমজীবী জনগণের জীবন জীবিকার উপর একের পর এক আক্রমণ সংঘটিত হচ্ছে। অন্যদিকে দেশি বিদেশি ধনীদের স্বার্থ রক্ষা করতে চলছে এই সরকার। নয়া উদারবাদী অর্থনীতি আরও মারাত্মকভাবে কার্যকর হচ্ছে। উপেক্ষিত হচ্ছে দেশের শ্রমজীবী, খেটে খাওয়া নিম্ন মধ্যবিত্ত অংশের মানুষ। বিজেপি নেতৃত্বাধীন সরকারের ঘৃণ্য নীতি এবং জনবিরোধী নীতির বিরুদ্ধে আগামী 2রা সেপ্টেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দেশের শ্রমজীবী মানুষ। আর এই ধর্মঘটকে সফল করতে রবিবার এনপিএমওর ডাকে বিভাগভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয় খোয়াই টাউন হলে। সংগঠন সমূহের মুক্ত মঞ্চে আহ্বানে আহত এদিন এই কনভেনশনে উপস্থিত ছিলেন গণ আন্দোলনের নেতৃত্ব বিশ্বজিৎ দত্ত, সিটু রাজ্য নেতৃত্ব নির্মল রায়, জিএমপির খোয়াই বিভাগীয় সম্পাদক বিধায়ক পদ্মকুমার দেববর্মা সহ বামপন্থী সমস্ত সংগঠনের বিভাগীয় নেতৃত্বরা। আমরা দেখলাম যে এখানে 16,326 কোটি টাকা যেখানে গত বরাদ্দ ছিল, আজকে নরেন্দ্র মোদী সরকার সেটাকে কমিয়ে 8,000 কোটি টাকা করা হয়েছে। এটা হচ্ছে আমার দেশের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আজকে যে শিশুটাকে আমি পুষ্টি দেব, যে শিশুটা বড় হয়ে রাষ্ট্রের সম্পদ হবে, আজকে সেই শিশুটাকে কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করছে মাল্টিন্যাশনাল কর্পোরেশন, যারা এখানে বিনিয়োগ ব্যবসায়ী যারা এখানে প্রবেশ করছে বিদেশ থেকে, তারা প্রশংসায় আজকে পঞ্চমুখ এই 1 বছরের মধ্যে, যেটা কংগ্রেস আমল করতে পারেনি। আমাদের দেশের মুষ্টিমা কয়েকজন ধনিক বণিক, আমরা যেমন আজকে কনভেনশন করছি, এই বণিক সমাজ তারও কনভেনশন করে বিদেশ থেকে বার্তা পাঠাচ্ছে। বিজেপি সরকার যুগ যুগ দিয়েও নরেন্দ্র মোদীকে প্রশংসাপত্র দিচ্ছে, মিষ্টি বিতরণ করছে, উল্লাস চলছে ভারতবর্ষের একটা মহলের মধ্যে। শতকরা 85 থেকে 90 জন আজকে আক্রান্ত হয়েছে। তার সেই বিষময় থাবার মধ্যে যন্ত্রণা ছটফট করছে। আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপির নীতিকে। বিজেপি গরিব মানুষের শত্রু। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura and news and হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। মাধ্যমিক 2016 এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে আজই চাই ত্রিপুরা মাধ্যমিক সাজেশনস উইথ অ্যান্সার্স এবং বিগত 8 বছরের মাধ্যমিকের সম্পূর্ণ প্রশ্নোত্তর সহ ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস পারুল প্রকাশনী। উচ্চ মাধ্যমিকে 2016 সেরা ফল করতে হলে আজই চাই পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই, পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন পরিমল কান্তি বর্মন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, সঞ্চারী জ্যোতিভূষণ চাকি সুব্রত মণ্ডল। বহুতল সড়ক কিংবা সেতু মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট পিডব্লিউডি অ্যান্ড বিআরও, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। মা টিফিনটা দাও না ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয় আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে সারা বঙ্গে আছে, এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই, কনফিউজড হয়েন না। 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকি লরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি না। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura and news and ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে।
ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন কল্যাণপুর অঞ্চল কমিটির উদ্যোগে শনিবার বিকেলে নারী ক্ষেতমজুরদের সামাজিক, অর্থনৈতিক এবং নারীদের বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত হয় এক আলোচনা সভা। উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের অঞ্চল সম্পাদক, তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য সহ আরো অনেকে। সভায় উপস্থিত বক্তারা নারীদের অধিকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন কল্যাণপুর অঞ্চল কমিটির উদ্যোগে নারী ক্ষেতমজুরদের সামাজিক, অর্থনৈতিকভাবে যে কিভাবে বঞ্চিত হচ্ছে তার উপর আলোচনা করা এবং এই জায়গা থেকে কিভাবে নারীদের সমাজে প্রতিষ্ঠা করা যায় এই বিষয়গুলি নিয়ে প্রত্যেক নারীদের সচেতন করার জন্য যেমন আলোচনা হয়, অন্যদিকে ত্রিপুরা বামফ্রন্ট সরকার নারী কল্যাণে কি কি পদক্ষেপ গ্রহণ করছেন সেই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করা হয় এক কনভেনশনের মধ্য দিয়ে শনিবার বিকেলে। কনভেনশনে উপস্থিত ছিলেন কাননবালা সরকার, পারুল দেব, অপর্ণা চক্রবর্তী, তেলিয়ামুড়া বিভাগের অজয় ঘোষ, বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য মঞ্জু বিশ্বাস সহ আরো অনেকে। নারীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এই সভায়। বক্তব্য রাখতে গিয়ে সদস্য মঞ্জু বিশ্বাস নারীদের প্রতি আরো বলেন, আমাদের বামফ্রন্ট সরকার আছে, আমাদের বামফ্রন্ট সরকার আমাদেরকে এখানে আমাদের অধিকার দিয়েছেন। এমন রাজ্যগুলি আছেন, গিয়ে দেখুন এখনো পর্যন্ত নারীরা অধিকার পায়নি। কেমন অধিকার? আমরা আজকে পঞ্চায়েতে, তিস্তর পঞ্চায়েতে আমরা নারীরা প্রধান, নারীরা পঞ্চায়েত সমিতি, নারীরা এখানে চেয়ারম্যান ব্লকের, নারীরাই আমরা সবকিছু। তাহলে আজকে যে আমাদের কয়েকদিন আগে পঞ্চায়েত নির্বাচন গেল, পঞ্চায়েত নির্বাচনে এখানে আমরা নারীরা অর্ধেকের বেশি নারীরা আমরা এখানে খাটুনি কেটেছি, তাই আমরা পঞ্চায়েত ভালোভাবে পেয়েছি। আজকে একটা জনসভাই বলুন, যে কোনো একটা সংগঠনের হোক, পার্টির হোক, দেখবেন অর্ধেকের বেশি নারীরাই আমরা উপস্থিত থাকি। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কমলপুর থানার লকআপে রহস্যজনকভাবে মারা যাওয়া বিজয় দেবের পোস্টমর্টম রিপোর্ট নিয়ে দেখা দেয় চাঞ্চল্য। রিপোর্টে দেখা যায় বিজয়ের ঘাড়ের ডান পাশে রয়েছে 6 ইঞ্চি একটি দাগ এবং হার্ট সমস্যা জনিত কারণে মারা যায় বিজয়। গত 25 জুন কমলপুর থানার লকআপে রহস্যজনকভাবে মৃত্যু হয় নোয়াগাঁও গ্রামের বাসিন্দা বিজয় দেব। বিজয়ের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার জন্য মানব অধিকার কমিশনের একজন কর্মী হিসেবে বিজয়ের মৃত্যু কারণ জানতে আইনজীবী শিবেন্দু দাশগুপ্ত আরটিআই পত্র জমা দেয়। কিন্তু দেখা যায় বিজয় দেবের পোস্টমর্টম রিপোর্টে চাঞ্চল্যকর অর্থ বের হয়ে আসে। পুলিশ বলেছিল অসুস্থতার কারণে হয়তোবা মারা গেছে বিজয়, কিন্তু পুলিশের বক্তব্য পোস্টমর্টম রিপোর্টে 3 রাত তফাৎ দেখা যায়। কারণ পোস্টমর্টম রিপোর্টে মেডিকেল অফিসার দিয়েছেন বিজয়ের ঘাড়ের ডান সাইডে 6 ইঞ্চি একটি দাগ রয়েছে এবং বিজয়ের হার্টের কিছু সমস্যা ছিল, সেই কারণে মারা যায় বিজয়। পাশাপাশি পোস্টমর্টম রিপোর্টে অবাক হওয়ার মতো বিষয় হলো বিজয় দেবের পোস্টমর্টম করার সময় পুলিশ ফটোগ্রাফার করেছিল, কিন্তু সেটা কোনো অবস্থায় সম্ভব নয়। কারণ লকআপে রহস্যজনকভাবে বিজয়ের মৃত্যু হয় সেই পোস্টমর্টমের সময় রাজ্যের ফরেনসিক টিমদের দ্বারা ফটোগ্রাফি করানোর নিয়ম, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে দেওয়া হয় পোস্টমর্টমের সময় কমলপুর থানার পুলিশের দ্বারা ফটোগ্রাফি করা হয়েছে। এ বিষয়ে আইনজীবী শিবেন্দু দাশগুপ্ত জানান, বিজয়ের মৃত্যুর পরিপ্রেক্ষিতে মানবাধিকার কমিশনের একজন কর্মী হিসেবে আরটিআই জমা দেয় তিনি বলেন, পোস্টমর্টম রিপোর্টে দেওয়া হয়েছে বিজয়ের ঘাড়ের ডান সাইডে 6 ইঞ্চি লম্বা দাগ রয়েছে। সেই দাগটি কিসের তা নিয়ে সন্দিহান রয়েছে। পাশাপাশি দেখানো হয়েছে হার্টের সমস্যার কারণে বিজয়ের মৃত্যু হয়েছে বলে পোস্টমর্টম রিপোর্টে দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, বিজয়ের যদি কোনো অসুস্থ থাকতো তাহলে বিজয়কে বাড়ি থেকে গ্রেপ্তার করে এনে প্রথমে বিএসএম হাসপাতালে আনা হয়েছিল। তখন সময় ডাক্তার বাবুরা বিজয়কে সুস্থ বলে সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু দেখা যায় 10:45 মিনিটে বিজয়কে লকআপে প্রবেশ করে পুলিশ। 6 ঘন্টার মাথায় লকআপের মৃত্যু হয় বিজয়ের। এরপর বিজয়ের মৃতদেহ কমলপুর বিএসএম হাসপাতালের মর্গে আনা হয়। সেখানে একটা বিশাল রহস্য রয়েছে। পাশাপাশি তিনি বলেন, কোনো ওয়ারেন্ট ছাড়া পুলিশ বাড়ি থেকে বিজয়কে গ্রেপ্তার করতে পারেন না এবং বিজয়ের মৃত্যুর পোস্টমর্টম করার সময় পুলিশ ফটোগ্রাফি করতে পারে না, কিন্তু দেখা যায় সেখানে ফটোগ্রাফি করছে কমলপুর থানার পুলিশ। সব মিলিয়ে শিবেন্দুবাবু পুলিশ প্রশাসনের উপর এই দায়ভার তুলে ধরলেন এবং এলাকাবাসী থেকে শুরু করে মহকুমাবাসীদের মধ্যে এ নিয়ে চলছে গুঞ্জন। এ সম্পর্কে বলতে গিয়ে আইনজীবী শিবেন্দু দাশগুপ্ত আরো জানান, অ্যাকচুয়ালি আমি বিজয় হত্যার প্রতিবাদে আরটিআই করি নাই, মানবাধিকার কমিশনের একজন কর্মী হিসাবে আমি আরটিআই করেছিলাম এবং সেই আরটিআই এর যে উত্তরটা আমি পেয়েছি সেখানে একটা জায়গাতে বলা আছে 1 স্ক্র্যাচ মার্ক 6 ইঞ্চ ইন রাইট সাইড অফ নেক। হ্যাঁ, এই জিনিসটা বেরিয়ে আসছে
আর পোস্টমর্টম রিপোর্ট নিয়ে আমার বক্তব্য হলো যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন একটা গাইডলাইন সমস্ত স্টেট গভর্নমেন্ট এবং সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের কাছে দেওয়া হয়েছে যে ইট শুড বি ভিডিও ফিল্ম বাই এ পার্সন ট্রেন্ড ইন দ্য ফরেন্সিক ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি। কিন্তু আশ্চর্যজনকভাবে এখানে চাই সেটা একটা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কারণ পুলিশ ফটোগ্রাফার কতটুকু সততার সাথে কাজ করবে সেটা নিয়ে আমি সন্দিহান। এই যে একটা বিষয় যে মানে 6 ইঞ্চি যে একটা ক্র্যাক মানে সেটাকে রিপোর্ট দেওয়া হয়েছে, সেই ক্র্যাকটা আপনার কি মনে হচ্ছে? প্রথমত পুলিশ উনাকে 5 জুন 2015 রাত্রি 10টার সময় উনার বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে আসেন উইদাউট ওয়ারেন্ট, এবং তারপর উনাকে মেডিকেল এক্সামিনেশন করানো হয় 5 জুন 2015, এবং সেই মেডিকেল এক্সামিনেশনে। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে কল্যাণপুর ব্লক অধীন গিলাতুলি পঞ্চায়েত এলাকার শান্তিপুর গ্রামে কৃষি জমিতে জল দেওয়ার এলআই মেশিন, যার ফলে ক্ষতির সম্মুখীন কৃষকরা জানান তাদের স্বার্থে দ্রুত মেশিন ছাড়াই না করা হলে কৃষকরা আন্দোলনের পথে এগোবে। বেহাল দশা তথা এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়ে রয়েছে কল্যাণপুর ব্লকের অধীন গিলাতলি পঞ্চায়েত এলাকার শান্তিপুর গ্রামের এলআই মেশিন। এই মেশিন খারাপ হওয়ায় অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। অভিযোগ, এলাকার কৃষকদের দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে এই মেশিন। এমনিতেই এলাকাটি কৃষিজীবী, কৃষিকাজের উপরেই নির্ভরশীল এলাকার প্রায় 300 থেকে 350টি পরিবার। তারা জানায় খোয়াই নদীর ভাঙ্গনের ফলে গত 1 বছর আগে নদীর ভাঙ্গনের জায়গা থেকে সরিয়ে এলআই মেশিনের গড় করা হয়। দেখা গেছে যাদের একটু টাকা পয়সা রয়েছে তারা মোটরের মাধ্যমে জল তুলে কৃষিকাজ করছে, আর যাদের টাকা পয়সা নেই তারা এমনিতেই পড়ে রয়েছে। এলাকার কৃষকরা জানায় যদি ঠিক সময়ে তাদের জমিতে জল দিতে পারত তবে বাজারে তাদের ফসলের ন্যায্য মূল্য পেত। দেখা যাচ্ছে জলের অভাবে মাঠে মারা যাচ্ছে তাদের সবজি বিক্রি করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। কৃষকরা জানায় সেচের মেশিনটি যদি অতিসত্বর ঠিক না হয় তাহলে সকল কৃষক মিলে আন্দোলনের পথে এগোবে। এ সম্পর্কে এলাকার কৃষকরা জানান, এই মেশিনটার উপরে আমরা 300 থেকে 350 মানে কৃষক নির্ভর, কিন্তু অখন দেওয়া গেল মেশিনটা এখান থেকে ভাঙ্গা আনলো, এনে উড়াইছে, কই কোনো কিছু হইলো না, কোথায় বল নাই, তারপরে গ্যাং নাই, কারণ অপারেটর আয় না। কিন্তু যারা পয়সা তারা মেশিন কিনছে, কৃষিকাজ করতেছে, যারা নাই এরা তো এমনি করে রইলো। আমরা তো এটার উপরে সবকিছু নির্ভর। টাইমলি জল দিতাম পারতাম তাহলে 140 টাকা 150 টাকা কার্বন বাঁচতে পারতাম। 70 মাসে আমরা ফুল বেশি দিতারি, কিন্তু ওখানে জলের অসুবিধায় আমরা কার্বন মানে লামছে, অনেকের ক্ষেত গেছে এমনি মারা গেছে। বেগুন বেচলাম 30 টাকা 40 টাকা কেজি, সে বেগুন বেচন লাগছে 5 টাকা 7 টাকা কেজি, কিন্তু আমরা সার দোকানে বাইরে দিতাম পারতাছি না। কিন্তু আমরা লস। তো মূলত এখন আপনারা কি চাইতেছেন? এখন তো আমরা চাইতেছি যাতে মেশিনটা চলুক, গ্যাং আনুক, চেক বল লাগাক, সবাই জল পাইতো, আমরা কৃষি করতাম, আমরা কৃষকের চাহিদা পূর্ণ হইতো। আমরা তো এটা যদি চালো না ও কৃষকের আমরা সবাই মিলিত ভাবে হয়ে আসি না। আমরা কিভাবে জল পামু না পাইলে আমরা মানে আন্দোলনের মানে চেষ্টা নেব আর কি। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura and news and হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
উচ্চ মাধ্যমিকে বাংলা ও ইংরেজিতে সেরা ফল করতে হলে আজই চাই ডক্টর উজ্জ্বল কুমার মজুমদারের উচ্চ মাধ্যমিক বাংলা রেফারেন্স এবং ডক্টর পিসি ধরের স্মার্ট ইংলিশ। পারুল প্রকাশনী। উচ্চ মাধ্যমিকে 2016 সেরা ফল করতে হলে আজই চাই পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই। পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, সঞ্চারী জ্যোতিভূষণ চাকি, সুব্রত মণ্ডল। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার বুনি সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট পিডব্লিউডি অ্যান্ড বিআরও, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। মা টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয় আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 মাস বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস তাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura and news and ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে।
সরকারি বিভিন্ন দপ্তরগুলিতে ঘুষ বাণিজ্য নিয়ে অভিযোগ করে কমলপুর মহকুমার অন্তর্গত উত্তর কচুছড়া পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের বাসিন্দা এক প্রতিবন্ধী দীপু দাস। দীপুর অভিযোগ, পিআরটিসি করতে এসে তার কাছে টাকা চায় সালেমা সাব তহসিল এক কর্তা। এ নিয়ে ওই অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে সে লিখিত অভিযোগ জানায় ধলাই জেলা শাসকের নিকট। রাজ্যের প্রতিবন্ধী অংশের মানুষেরা কতটুকু সুরক্ষিত রয়েছে তার দিকে কি নজর রাখছেন আমাদের রাজ্য? যদি তা রাখতেন তাহলে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলিতে প্রতিদিন রাজ্যের সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন কেনই বা চলছে সরকারি দপ্তরগুলিতে ঘুষ বাণিজ্যের রমরমা ব্যবসা? কবে বন্ধ হবে দপ্তরগুলিতে রমরমা ঘুষ বাণিজ্য? এরকমই রমরমা ঘুষ বাণিজ্যের এক অভিযোগ এনে মহকুমা শাসকের এক প্রতিবন্ধী অসহায় যুবক ধলাই জেলা শাসকের নিকট লিখিত অভিযোগ করলেও আজ পর্যন্ত কমলপুর মহকুমা শাসকের অফিসে জেলা শাসকের দেওয়া অভিযোগপত্র আসেনি বলে জানায় প্রতারিত প্রতিবন্ধী যুবক দীপু। উল্লেখ্য, গত 30 এপ্রিল কমলপুর মহকুমার অন্তর্গত উত্তর কচুছড়া পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের বাসিন্দা শ্রীলাল চাঁদ দাসের প্রতিবন্ধী ছেলে দীপু দাস পিআরটিসি সার্টিফিকেটের জন্য সমস্ত কাগজপত্র নিয়ে যান ভেরিফিকেশনের জন্য সালেমা সাব তহসিল দপ্তরে। তখন সময় তহসিলদার প্রতিবন্ধী অসহায় যুবকের কাছ থেকে 500 টাকা ঘুষ চাই বলে জানায় দীপু। শুধু তাই নয়, তহসিল বাবু কাগজপত্র করতে মোটা অঙ্কের টাকা না দিলে সালেমা তহসিল থেকে কোনো কাগজপত্র ইনকোয়ারি হবে না বলে সাব জানিয়ে দেয় দীপুকে। শেষমেশ বাধ্য হয়ে প্রতিবন্ধী দীপু দাস ধলাই জেলা শাসকের কাছে অভিযুক্ত তহসিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। কমলপুর মহকুমা শাসকের নিকট এই অভিযোগগুলি পাঠায় জেলা শাসক। কিন্তু আজ 1.5 মাস অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত মহকুমা শাসকের কার্যালয়ে আসেনি এই অভিযোগ বলে জানা যায়। শুধু তাই নয়, মহকুমা শাসকের কার্যালয়ে অসহায় প্রতিবন্ধী যুবক কাগজপত্র নিয়ে আসলে তখন সময় ওই অফিসের এক কর্মচারী হতদরিদ্র অসহায় প্রতিবন্ধী যুবক দীপুকে ঘাট ধরে বের করে দেবে বলে হুমকি দেয় বলে জানায় দীপু। তখন সময় দীপু ভয়ে পালিয়ে আসে মহকুমা কার্যালয় থেকে। এখন প্রশ্ন হলো, আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারের দপ্তরগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তা? অথচ মহকুমা শাসকের কাছে বহুবার অভিযোগ রয়েছে এই অফিসের কর্মচারীদের বিরুদ্ধে, কিন্তু আজ পর্যন্ত একজন কর্মচারীর বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়নি মহকুমা শাসক। এ বিষয়ে প্রতিবন্ধী যুবক দীপু দাস আরো জানান। কি তোমার অভিযোগটা? আমার অভিযোগ পিআরটিসি এখন ইচ্ছি করে দেন না সালাম তহসিল যাই, যাওয়ার পরে শিব মজুমদার বলে যে আমি টাকা দিয়ে কাজ করি না, প্রতি কেসে 500 টাকা লাগবে। এবং ডিএম কমপ্লেন করছি, করার পরে ডিএম থেকে আমার একটা 150 টাকা দিচ্ছে। সেই নম্বরে আমি অফিসের রেভিনিউতে কুচ করছি, কুচ করার পরে করছে তারা কথা আছে না, এটা আছে 4 মাস পরে কবর করতে আছে না। 5 মে কমপ্লেন করার পরে 7 তারিখ এসডিএম কপি টু দেওয়ার পরে এসডিএম এর বড় সুকুমার দাস এবং সালামার বজেন্দ্র দাসের বড় ভাই পিসত্ত ভাই, তিনি বলেন করার পরে আমি একদিন মাঝে পরদিন আসি, আয়ার পরে কমপ্লেন করার পরে তুই ডেলি আয় ইনকাম পিআরটিসি করার জন্য, তুই না তো আজকে কমপ্লেন করলে কালকে তুই তোর গার্জের বাইকে দেবো। কে কইছে কথা? সুকুমার দাস, এসডিএমের বড় বাবু। শারীরিক প্রতিবন্ধী, দিন এনে দিন খাই, এমন এই নির্ভরতা করে চলি, আমি কি করে চলবো? এইভাবে হুমকি দেয়, হুমকি দেওয়ার জন্য আমি। এখন তুমি কি চাইছো? এখন আমি এটা সুবিচার চাইছি। সুবিচার চাইছি এবং তার শাস্তির দাবি প্রার্থনা করছি। কয়েকবার ইন্টারভিউ দিয়েছি, দেওয়ার পরে নেতার দ্বারা গেছি, দরজা গেছি, তারা কোনো সার করতে দেয় না। এরপরে না দেওয়ার পরে আমাকে পার্টি অফিসে রাইতে না, এই কথা করে আমার বের করে দেয়। এবং এরপরে আমি পার্টি অফিসে যেতে পারতাম না। কে গেছে? নেতারা। কোন পার্টি অফিস? সিপিএম পার্টি অফিস। কে কইছে? মানে চিনো নেই যে কইছে? সে কইছে সে মৃত। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কৈলাসহর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রবীন্দ্র নজরুল জন্ম জয়ন্তী উৎসব উপলক্ষে আয়োজিত হয় এক অঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় এলাকার শিশু শিল্পীরা অতি উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন
এছাড়াও চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান এক কর্মকর্তা। চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুলের জন্ম উৎসব উদযাপনের জন্য আয়োজিত অনুষ্ঠানে আজ সকালবেলাতে আমরা চণ্ডীপুর ভৈরবথলিতে অঙ্কন উৎসব অনুষ্ঠান আমরা উদযাপন শুরু করেছি সকালবেলা। এই অনুষ্ঠানে আমাদের গ্রামের চণ্ডীপুর গ্রামে অগণিত শিশু শিল্পী এবং মাঝারি বয়সের শিল্পীরা অংশগ্রহণ করেছে এবং বিকেলবেলা সন্ধ্যে 7টায় চণ্ডীপুর ত্রয়াংশে রবীন্দ্র নজরুলের কবি প্রণাম অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে চণ্ডীপুর গ্রামের সমস্ত শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, আবৃত্তি, কবিতা, কুইজ, এই সবগুলো বিষয়কে নিয়ে আমরা অনুষ্ঠান উদযাপন করব। কবি প্রণাম, এই কবি প্রণাম অনুষ্ঠানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুল ইসলামের উদযাপন করার জন্য আজকে এই চিত্রাঙ্কন অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত করছি। তার পাশাপাশি সন্ধ্যা 7 ঘটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানের মধ্যে নাচ, গান, কবিতা, আবৃত্তি ইত্যাদি নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হবে। ত্রিপুরাকে 100% স্বাক্ষর করার লক্ষ্যে উত্তর ত্রিপুরা জেলায় শনিবার অনুষ্ঠিত হয় বুনিয়াদী সাক্ষরতা মূল্যায়ন। এদিন ধর্মনগর পৌর পরিষদ এলাকায় বিভিন্ন বিদ্যালয়ে 60 ঊর্ধ্ব বয়সের পুরুষ মহিলাদেরও পরীক্ষা দিতে দেখা যায়। ত্রিপুরা রাজ্যকে 100% সাক্ষরতা করে তোলার জন্য ইতিমধ্যেই চলছে বিভিন্ন কেন্দ্রগুলিতে সাক্ষরতা মূল্যায়ন। উত্তর ত্রিপুরায়ও চলছে তৃতীয় শ্রেণীর সমতুল্য পরীক্ষা এবং বুনিয়াদী সাক্ষরতা মূল্যায়ন। ধর্মনগর পৌর পরিষদ এলাকার বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষায় দেখা গেল 60 ঊর্ধ্ব বয়সের মহিলারা যেমন রয়েছেন তেমনি রয়েছেন 3 মাসের শিশুকে কুলে নিয়ে পরীক্ষা দিতে এসছেন মা। এ সম্পর্কে উত্তর ত্রিপুরা জেলা সাক্ষরতা সমিতির এক সদস্য আরো জানান, আজকে সারা রাজ্যে যে প্রবমান শিক্ষা কর্মসূচির অন্তর্গত সিইপি যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড 3 লেভেলের পরীক্ষা চলছে। বয়স্ক যারা গত মূল্যায়নে স্বাক্ষর হয়েছিল, বয়স্ক নিরক্ষর যারা স্বাক্ষর হয়েছিল তারা সারা ত্রিপুরা রাজ্যে আজকে এই প্রবমান পরীক্ষা কর্মসূচির অন্তর্গত কর্মসূচিতে আজকে তারা পরীক্ষা দিচ্ছে স্ট্যান্ডার্ড 3 লেভেলের। তো সেই পরীক্ষার্থীরা বিভিন্ন সেন্টারে পরীক্ষা দিচ্ছে। আমরা সেই পরীক্ষা কিভাবে দিচ্ছে ব্যবস্থাপনা ছাত্র মানে লার্নার যারা তাদের পর্যবেক্ষণ করছি যে তাদের অ্যাচিভমেন্ট কি হলো বা তাদের রিয়াকশনগুলি কিরকম, এগুলো আমরা দেখছি। অনেক জায়গাতে বেশ ভালোই লাগছে। আপনাদের এই বয়সে যে করছেন দেখুন এখনো এরকম আপনাদের কি খারাপ লাগছে? খুব আনন্দ লাগছে, আমরা খুব আনন্দ পাইছি, মজা লাগছে। আমরা এই বয়সে আমরা এরকম একটা সুযোগ পাইছি, বেশ আনন্দ লাগছে। আমরা ধর্মনগর থেকে পার্থসারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে দুর্ঘটনায় পতিত হয় একটি স্কুল বাস সহ একটি ইকো গাড়ি। ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন চাকমাকাট মহারানীপুর এলাকায়। ঘটনার সূত্রে জানা যায়, তেলিয়ামুড়া আনন্দমার্গ স্কুলের ছাত্র বোঝাই স্কুল বাসটির সাথে একটি ইকো গাড়ির সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনার ফলে স্কুল বাসটির তেমন কিছু না হলেও ইকো গাড়িটিতে থাকা 4 জন যাত্রী আহত হয়। বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হলো একটি স্কুল বাস সহ একটি ইকো গাড়ি। ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের মহারানীপুর এলাকায় শনিবার সকাল 10টা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকালে তেলিয়ামুড়া আনন্দমার্গ স্কুলে TR 062010 নম্বরের বাস গাড়িটি স্কুল থেকে ছাত্রছাত্রী আনার উদ্দেশ্যে চাকমাঘাটের দিকে আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে যাচ্ছিল। অপরদিকে TSR জওয়ান রঞ্জিত দেববর্মা TR 04B0626 নম্বরের একটি ইকো গাড়ি ভাড়া করে জিরানিয়ার দিকে যাচ্ছিল। চাকমাঘাটের মহারানীপুর বটতলার কাছাকাছি আসতেই এবং ট্রাফিক পুলিশের গতি নিয়ন্ত্রণের ট্রলির সামনে দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ ঘটে।
সংঘর্ষে বাসটির কিছু ক্ষতি না হলেও ইকো গাড়িতে থাকা 4 জন যাত্রী অল্প বিস্তর আহত হন। সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দিলে তারা এসে তাদের তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর বাকিদের ছেড়ে দিলেও অষ্টম বাহিনী টিএসআর জওয়ানের আঘাত গুরুতর হওয়ায় তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে। পুলিশ গাড়ি দুটিকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। কি হয়েছে? বাসের লগে কি গাড়ি লাগবে? হ্যাঁ, কোন জায়গা? বাসটা কই যেতে আসছিল? বাস যাইতেছে ওইদিকে আমবাসার দিকে। আর ইকোটা ওইটাছে আগরতলা দিকে। কোন জায়গাতে এসে ঘটনা? ওই গেট, পুলিশের গেট। কি নাম আপনার? আপনি কি গাড়িতে আছিলেন? আমি তো কেমন হয়েছে অ্যাক্সিডেন্টটা মনে করতেছি? ওই গেটে ক্রস করতে গেছিলাম, টার্নিং আইছিল। সিআরপিএফ ক্যাম্পের দিকে নেই? না না, ওই যে পুলিশের গেট গেছে না, ওই গেটে কোন জায়গায়? ময়নিপুর না চাকমাঘাট? কি নাম আপনার? কি হয়েছে ঘটনাটা? কি হয়েছে ঘটনা? আপনি কোন দিকে যাইতেছিলেন? আমরা যেটা নিয়ে যাইতে আসলাম চাকমাঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে। কি গাড়ি বাড়ি দিচ্ছে? বাস গাড়ি, স্কুল বাস। স্কুল বাস। ঘটনাটা আমি তো অত জানি না, আমি একটু গাড়ি দিয়া ওই বাস গাড়ি স্কুল বাস দিয়া তারপর কি গাড়িতে আসলেন আপনি? আমরা মারুতি গাড়ি আছে। কোথায় যেতে আসলেন? আমরা জেরানিয়া স্কুলে যাইতেছি। বাচ্চা নিয়ে? বাচ্চারা আছে তো ওইখানে স্কুলে আজকে সেকেন্ড স্যাটারডে আমরা সময় পাইছি ওই স্কুলে যাইতেছি। বাচ্চাদের কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? ঘটনাটা ওই চাকমা মহারানী। কিভাবে হয়েছে ঘটনাটা? ঘটনাটা ফার্স্ট আমরা তো দেখছেন না, সামনে বইয়ে এসে গাড়িতে গাড়ি আসলো, পুলিশের পোস্ট আসলো, পোস্ট মিটে আসলো কাইয়া থাকে। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী বাংলা সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and